4 দিনে সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ টানতে শীর্ষ সম্মেলনের ফাঁকে 47টি বৈঠক। এবার চাপাই সীমান্তে বিএসএফ এর গুলিতে কৃষক আহত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নেই, মধুমেলায় এসে বললেন এক ভারতীয়। ট্রাম্প প্রশাসনের সাথে বৃহৎ এলএনজি চুক্তি বাংলাদেশের। প্রতি বছর 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনবে ঢাকা। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবাব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শনিবার বিকেলে সুইজারল্যান্ডের দাভোস থেকে ঢাকা ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা। বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময়ে কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। পুরো সফরে 4 জন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টি, সিইও এবং উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে 10টি এবং WTF আয়োজিত 9টি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সাক্ষাৎকার দেন 8টি আন্তর্জাতিক গণমাধ্যমে। সফরকালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। গত সোমবার রাতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর ইউনূস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সীমান্তে উত্তেজনা চলছেই। এবার চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে আহত হলেন একজন বাংলাদেশি কৃষক। তিনি সীমান্তবর্তী শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের বাসিন্দা। তার স্বজনেরা জানান, ভোরে গম খেতে পানি দিতে গেলে বিএসএফ এর ছোড়া গুলি এসে তার গায়ে লাগে। তিনি এখন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। শনিবার ভোর 5:30 শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের 180 নম্বর পিলারের কাছে গমে সেচ দিতে যান তেলকুপি গ্রামের কৃষক হাবিল। স্থানীয়রা জানান, হঠাৎ ভারতের বিএসএফ এর শট গানের গুলি এসে লাগে তার পিঠে। সাথে সাথে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ওয়াসিম জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 5:30টায় শুনলু যে গুলি লেগেছে, গমে পানি দিতে যায়, মোটর আছে ওদের, বিএসএফ যা গুলি করতেছে। বর্ডারের পাশে থেকে কিন্তু জমি, বর্ডারের পাশে জমিতে পানি দিতে গেছে, দিচ্ছিল ওই মধ্যে বর্ডারে এসে বিএসএফ গুলি করেছে। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গান শট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। হাসপাতালের চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ রোগীকে হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। রোগীটি পুরোপুরি স্থিতিশীল, কথা বলা যাবে না। তার শ্বাসকষ্ট রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি এটা একটি বুলেট ইনজুরি, গানশট ইনজুরি। এই ঘটনার পর কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। এতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। আমরা শুধু শুনছি 2 থেকে 3 রাউন্ড ফায়ারিং এর শব্দ, তারপরে তো মনে করেন 10 ফিট দূরে দেখা যায় না। তারপর বিজিবি টহল যাওয়ার পরে লোকজন সব পালাইছে, আমরা এইটুকুই জানি। এর আগে শুক্রবার দিনাজপুরের এনায়েতপুর দীপনগর গ্রামে জমিতে কাজ করার সময় আলামিন নামে এক যুবককে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবি ও বিএসএফ এর বৈঠকের 6 ঘন্টা পর দেশে ফিরিয়ে আনা হয় তাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক হ্রদের কাছে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
28 বছর বয়সী ওই নারী বাংলাদেশি নাগরিক। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশের ভাষ্য, বাংলাদেশি ওই নারী শহরের এক অ্যাপার্টমেন্ট ভবনে গৃহকর্মীর কাজ করতেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বড় চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় প্রতি বছর 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ। কোম্পানিটি এক বিবৃতির মাধ্যমে তথ্য জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এজেন্ট এলএনজি সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে। এই চুক্তিটি একটি নন ব্র্যান্ডিং বা বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে এজেন্ট এলএনজি কোম্পানিটি লুইজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন ক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। যদি লুইজিয়ানায় পোর্ট ফোরশনে এজেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এই কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। 24 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এজেন্ট এলএনজি কোম্পানি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় কোনো এলএনজি সরবরাহ চুক্তি। চুক্তির পক্ষগুলোর মতে এটি নতুন কোনো প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থার প্রতিফলন। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করেছে, যা সুপার কোল্ড গ্যাস রপ্তানির অনুমতি দেয় এমন দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ হিসেবে পরিণত হয়েছে এবং 2028 সালের মধ্যে এই সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যে রয়েছে। চন্দ্রা, নিউজ 24। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে প্রথমেই বিপাকে পড়লেন ট্রাম্প। অনুমতি না দেওয়ায় অবৈধ অভিবাসীবাহী মার্কিন বিমান নামতে পারেনি মেক্সিকোতে। পরে গুয়েতেমালায় তাদের নামিয়েছে মার্কিন সামরিক বিমানটি। এদিকে অবৈধদের ধরতে অভিযান চলবে জানিয়ে ট্রাম্প প্রশাসন বলছে, অনুপ্রবেশকারীদের আর কোনো ছাড় নয়। মাত্র একদিনের ব্যবধানে প্রায় 1000 অভিবাসীকে গ্রেপ্তার করে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী। বাড়ানো হয়েছে অভিযান তৎপরতা। তবে শুরুতে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অভিবাসী বহনকারী একটি মার্কিন সামরিক বিমানকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো। যদিও হোয়াইট হাউস বলছে ফ্লাইটের বিষয়টি একটি প্রশাসনিক জটিলতা থাকলেও দ্রুত তার সমাধান করা হয়। এমন অবস্থায় গ্রেপ্তার এড়াতে শহর ছেড়ে দিকবিদিক ছুটছেন অনেকেই। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। নিরুপায় হয়ে কেউ কেউ ট্রাম্পের সহানুভূতি কামনা করছেন। Muchas personas han ingresado a Estados Unidos con grilletes por pasos ilegales. Bastante triste porque el objetivo de nosotros es entrar y al saber de que এদিকে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশ যারা করেছে বা করবে তাদের শুধু আটক নয়, চরম শাস্তি পেতে হবে। মাসুদ রানা, নিউজ 24। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। শুক্রবার রাজধানী মালেতে মিশনের কর্মকর্তা কর্মচারী সহ 50 জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মালদ্বীপের রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে অনুষ্ঠিত তারুণ্যের এই উৎসবে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রায় 50 জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন। এই সময় মানবিক কাজে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারী সবাইকে হাই কমিশনের পক্ষ থেকে সনদপত্র দেয়া হয়। আমার এই রক্তদানের উসিলায় যদি একটা লোক ভালো হয়, সেই ক্ষেত্রে এর আনন্দ আর কোনো কিছু থাকতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেকে অনেক হ্যাপি মনে করছি। আমার এই রক্তের মাধ্যমে যদি আমাদের দেশই হোক বা এই দেশের কেউ হোক, মানে রক্তটা কোনো উপকারে আসে, তাহলে নিজেকে ধন্য মনে হবে।
এই কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা মালের দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। আমরা আশা করি যে এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের মালদ্বীপ এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বতার সম্পর্ক সেটি আরো ভালো হবে এবং আমাদের যে পিপল টু পিপল কন্ট্যাক্ট সেটি আরো বৃদ্ধি পাবে এবং এটি অবশ্যই আমাদের বাংলাদেশের ভাবমূর্তি এখানে উজ্জ্বল করবে। হাই কমিশনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন করার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিয়েরা লিওন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লন্ডনে সিয়েরা লিওনের হাইকমিশনার ডক্টর মৌরি কোম্বা মানিয়ে ও ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজার এবং মাস্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবা চৌধুরীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে লন্ডনের হলবনে সিয়েরা লিওনের হাইকমিশনারের আমন্ত্রণে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিয়েরা লিওন ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মিসবা চৌধুরী বলেন, সিয়েরা লিওন বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস পণ্য, সিরামিক ও ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী। প্রবাসী সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী সংবাদে। তরুণদের নতুন দল গঠনের উদ্যোগকে সাধুবাদ জানালেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। তাই সরকারের অংশীজনদের আরও বেশি ধৈর্যশীল হওয়ার তাগিদ দেন তিনি। শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রীতি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘ দেড় যুগের নানা বঞ্চনা ও বৈষম্যের শিকারের কথা তুলে ধরতেই শিক্ষক দিবসের এই দিনে শিক্ষক কর্মচারীদের নিয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজন করা হয় শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রীতি সমাবেশ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বিশ্বের সামনে নিজেদের শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক মুক্তি দিতে হবে শিক্ষকদের। পরাজিত পলাতক ফ্যাসিস্টদের। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচন ও সংস্কার দুটিরই পক্ষে, তাই এ নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। তবে দেশের মানুষ এখন চান দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে, যা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের নতুন দল গঠনের উদ্যোগকে সাধুবাদ জানালেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। সরকারে যারা আছেন তাদের আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের জন্য শিক্ষা কমিশন গঠন করার আশ্বাসও দেন তিনি। এছাড়া 31 দফা সংস্কারের প্রতিটি বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষকতা পেশাকেই আনন্দ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ভারতপন্থী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের সেনা শাসনের কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। শনিবার চাঁদপুরে এক পথসভায় এসব কথা বলেন তিনি। লক্ষ্মীপুরে গণসংবর্ধনা দেওয়া হয় তাকে। বলেন, ন্যূনতম সংস্কার শেষে আগামী জাতীয় নির্বাচন হবে। অংশ নেবে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে নিজ এলাকায় সংবর্ধনার আয়োজন করেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ছাত্র জনতা।
শনিবার অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষ। উপদেষ্টার কাছে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান রামগঞ্জবাসী। জানান এলাকার কৃতি সন্তানকে নিয়ে গর্বের কথা। যে মাহফুজের মতো একজন ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়েছি, এই জন্য আমরা গর্বিত। আগামী দিনে আমাদের রামগঞ্জের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করি। মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এখন সেনা শাসনের কোনো প্রেক্ষিত নেই। শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই, বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থীদের। ভারতপন্থী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ন্যূনতম সংস্কার শেষেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বদরুল আলম শাওন, নিউজ 24, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন দেখতে পাবে মানুষ। শনিবার সকালে পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সার্জিস। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, শিগগিরই মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ। এই বাহিনী যাতে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে, সেই চেষ্টা করছে সরকার। আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। কোনো দেশেই যখন এই ধরনের বিপ্লব ঘটে মাইনেই থাকে না, কিন্তু আমাদের দেশের তো এই দেশের সন্তান, তারা কোন রকম বিপদে পড়ে অন্যায় করেছে, তাদের যেগুলা অন্যায়ের লোকজন ছিল সেগুলো তো শাস্তি হচ্ছে, একের পর এক শাস্তি চলছে, পুনর্গঠন হচ্ছে, একটু সময় লাগবে। প্রয়োজনীয় সময় নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে জামাত। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি আরো বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিল পতিত আওয়ামী লীগ। ফ্যাসিবাদকে চিরতরে বিদায় জানাতে তরুণদের হাতে দেশ ছাড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রায় ২০ বছর পর দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার সকাল থেকে শহরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের শাসনামলের নানা সমালোচনা করেন বক্তারা। সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ও সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করে লুটপাটের নজির গড়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রডের বদলে বাঁশ উপহার করেছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, ২৬ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। জামায়াত ইসলামীর আমির বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। এই কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয়, আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আমরা যেন জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি না করি। আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি। আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি, বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে। বিগত সরকার নিজেরা অপকর্ম করে জামায়াতের উপর দায় চাপিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। এদিকে ভোলায় এক কর্মী সম্মেলনে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সময় নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসের সংবাদে নিচ্ছে আবারও একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে।
বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে 15 দিনব্যাপী ফুড ফেস্ট। এই উৎসব চলাকালীন সময়ে ফুড লাভাররা পাবেন সব খাবারের উপর 10% থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। বিকেলে রাজধানীর পান্থপথে শপিং মলের 8ম তলায় এ বাইট ইনটু হ্যাপিনেস থিমে আয়োজিত ফুড ফেস্টের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ বিসিডিএল এর উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শেখ এহসান রেজা। এ সময় বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুড ফেস্ট ক্যাম্পেইন চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন শেষে অতিথিরা ফুড কোর্ট ঘুরে দেখেন এবং সার্বিক খোঁজ খবর নেন। কর্তৃপক্ষ জানায়, এই ফেস্ট থেকে ফুড লাভাররা আরও সুস্বাদু খাবারের স্বাদ যেমন পাবেন তেমনই হবে নতুন অভিজ্ঞতা। অন্যদিকে খাবার উৎসবের এই আয়োজনে খুশি ক্রেতারা। খুব ডাইভার্সিফাইড মেনু দিয়ে তারা অনেক সামচুয়াস আর ডিলিশিয়াস খাবার অফার করে আমাদের আগত কাস্টমারদেরকে বসুন্ধরা সিটিতে। এবার এটা এই কাস্টমারদেরকে আরও একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন ওনারা। এবার নিউজ 24 স্পোর্টস। নানা সমালোচনার মুখে বিসিবিতে হঠাৎ জরুরি বোর্ড সভা। সেখানে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় পরিচালকদের, আর গঠনতন্ত্রে পরিবর্তন এনে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলর ও পরিচালক সংখ্যা কমানোর যে আলোচনা ওঠে সেটিরও জবনিকা টানা হয়েছে। সাথে বিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিপিএল নিয়ে নানা সমালোচনা, সঙ্গে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালকদের সংখ্যা কমিয়ে 4 জনে এনে গঠনতন্ত্রের পরিবর্তনের গুঞ্জন। সব মিলিয়ে কঠিন সময় পার করতে থাকে ফারুক আহমেদের বোর্ড। এই অবস্থায় পরিচালকদের নিয়ে ম্যারাথন বোর্ড মিটিং শেষে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। ঘোষণা হয়েছে স্ট্যান্ডিং কমিটি, যেখানে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, ডিসিপ্লিনারি কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান, এইচ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গ্রাউন্ডস কমিটি আমাদের মাহবুব ভাই মাহবুব আনাম, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান, আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে। ক্লাব ক্রিকেট নিয়ে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে চেয়েছিল বোর্ড। ঢাকার ক্লাব ক্রিকেটে কাউন্সিলর কমানো, সাথে পরিচালকদের সংখ্যা 12 থেকে 4 জনে আনতে গঠনতন্ত্রের খসড়াও চূড়ান্ত করে ফেলে। তবে ক্লাবগুলোর চাপে সেটি আপাতত স্থগিত করেছে বিসিবি। তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা হবে। বিপিএল এ ম্যাচ ফিক্সিং নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। আকসু খতিয়ে দেখছে সব, আর সব ধরনের সহযোগিতা দেবে বিসিবি। আমাদের একেবারে এটার আইসিসির একটা রেগুলেশন আছে। আইসিসির দুটো রেগুলেশন আছে, একটা বিসিবি অ্যান্টি কারাপশন কোড এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোড, এবং বিসিবি অ্যান্টি কারাপশন সেল আছে। এটা তাদের এখতিয়ারধীন, সেজন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছেন। এদিনের সংবাদ সম্মেলনে ছিলেন না বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশনসের নয়া চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যে দুজন পরিচালক এসেছিলেন তারা জানান, বিপিএল এ ক্রিকেটারদের পেমেন্টের দায়িত্ব বিসিবির। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।